আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এসএসসি সমমান পরীক্ষায় ফল বিপর্যয়, ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাস, কমেছে জিপিএ 5, ৩১২ প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য। আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক ও কল্যাণের, বললেন প্রধানমন্ত্রী। ১.৫ দশকের ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পথ। শেখ হাসিনাকে দ্রুত ফিরে দিতে দিল্লিকে ঢাকার আহ্বান। দুই দেশের মধ্যে সুসম্পর্ক চান মোদি, জানালেন হাই কমিশনার। জুলাই আন্দোলনের সংঘাতের খবর দিলেই টেলিভিশন বন্ধের নির্দেশ ছিল ওবায়দুল কাদেরের। আরাফাতের সঙ্গে কলের রেকর্ড ট্রাইব্যুনালে। সরকার যে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে, তার তথ্য গোপন করার জন্য ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করেছিল। এটাই একটা সিস্টেম ক্রাইম। এবং সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের মামলা, ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে। গত ১৯ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাশ করেছে। পাশের হার ৬২.২৫, জিপিএ ৫ পেয়েছে ১,১৬,৬৭৬ শিক্ষার্থী। এবারও একজনও পাশ করেনি ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে। তবে ফলাফলকে খারাপ বলতে নারাজ শিক্ষামন্ত্রী। এদিকে ফল প্রকাশের পর আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে কৃতি শিক্ষার্থীরা। সাদিয়া কানিসের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন। এসএসসির ফল প্রকাশের পর বাঁধ ভাঙা আনন্দে মেতে ওঠেন রাজধানীর ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ড্রাম বাজিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। প্রত্যাশিত ফল পেয়ে খুশি অনেকে। অর্জনের মুহূর্তটি সহপাঠীদের সঙ্গে স্মরণীয় করে রাখতে ছুটে আসে স্কুলে। কৃতজ্ঞতা জানান বাবা মা আর শিক্ষকদের প্রতি। রেজাল্ট আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস এসেছে এবং হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট। কষ্ট অনেকই করতে হয়েছে, তো পড়াশোনার মধ্যে তো আর কোনো শর্টকাট নেই। ভালো কলেজে ভর্তি হওয়ায় এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ। সন্তানের সাফল্যে খুশি শিক্ষক আর অভিভাবকরা। জিপিএ 5টা মিস করে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো করেছে সে। টিচারদেরও অনেক হেল্প ছিল, আর আমরা মারা যথেষ্ট চেষ্টা করেছি, বাবাদেরও অনেক পরিশ্রম ছিল। মেধার কিন্তু মূল্যায়ন হচ্ছে। আমরা যদিও পার্সেন্টেজে শুনে ভয় পেয়ে যাই, আসলে পার্সেন্টেজ কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে মেধাবী, যে আর্ন করতে পারবে, যে শিখে আসতে পারবে, তার ভবিষ্যৎ কিন্তু বরাবরই উজ্জ্বল। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছে 18,29,485 জন। পাশের হার 62.25%। গত বছর যা ছিল 68.45%। এবার পাশের হার কমেছে 6.2%। এবছর মোট জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল 1,39,032 জন। বোর্ড পরীক্ষার মতো রেজাল্টে আমাদের ভালো করা আসলে অন্যরকম অনুভূতি। 10 বছর এত কষ্ট, এত পরিশ্রম করেছি যে আজকে একটি ফলাফল পেলাম, এবং আলহামদুলিল্লাহ আমিও খুশি এবং ফুল ফ্যামিলিও খুশি। অনেক খুশি যে আমি জিপিএ 5 পেয়েছি, তাও মিলন স্যারের আমলে। কারণ কি আমার এক্সপেকটেশন ছিল না যে আমি বোর্ড এক্সামে এরকম করতে পারবো, কারণ কি এর আগে তো দেওয়া হয়নি কোনোদিন। প্রথমে আমরা প্রচুর ভয় ছিলাম যে এরকম কোনো একটা রেজাল্ট করতে পারবো কিনা, কিন্তু আজকে যে এটা রেজাল্টটা পেলাম ওটা আসলে অনেক স্যাটিসফ্যাকশন। আর নেক্সট প্ল্যানিং আপাতত হলো একটা ভালো কলেজে পড়া। সবকিছু আসলে ধাপে ধাপে, আগে একটা ভালো কলেজে পড়া, তারপরে একটা ভালো ভার্সিটিতে পড়া। সবচেয়ে বেশি পাশের হার ঢাকা বোর্ডে 71.63%, রাজশাহীতে 63.67, কুমিল্লায় 65.42, যশোরে 66.27, চট্টগ্রামে 59.48, বরিশালে 60.35, সিলেটে 58.33, দিনাজপুরে 58.05%, ময়মনসিংহে 57.39, কারিগরি শিক্ষা বোর্ডে 58.20 এবং সবচেয়ে কম মাদ্রাসা শিক্ষা বোর্ডে 55.49%।
এবার কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি। এবার এমন প্রতিষ্ঠান ৩১২টি হলেও ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১৩৪টি। সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এসএসসির ফলাফল খারাপ নয়। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। পুনঃপরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা যথাযথভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সারা বিশ্বময় এটা রয়েছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন দেশকে একটি ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। এখন তা পুনর্গঠনের লক্ষ্যেই কাজ করছে সরকার। এসডিজি অর্জনের কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ বাস্তবায়নে গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন সূচকে এসডিজি অর্জনে বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যালোচনা এবং কৌশলগত কাঠামো নির্ধারণের লক্ষ্যে ৩ দিনের এই সম্মেলনের আয়োজন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের শুরুতে খুলনা, দিনাজপুর ও রাঙামাটির ৩টি গ্রামে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, একটি হচ্ছে খুলনার দাকব উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। এতে বক্তারা বলেন, বিগত সময়ে এসডিজি অর্জনে নানা উন্নয়নের ফুলঝুরি দেখানো হলেও কোনো টেকসই পরিকল্পনা নেওয়া হয়নি। বর্তমানে সরকারের প্রতিটি মন্ত্রণালয় এসডিজি লক্ষ্যমাত্রার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সরকারের এসডিজি অভিযাত্রা কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, এটি সরাসরি সরকারের নির্বাচন ইশতেহারের সাথে সংযুক্ত। আমরা এমন এক স্থানীয় সরকার ব্যবস্থা করতে চাই যেখানে ক্ষমতা থাকবে জনপ্রতিনিধিদের হাতে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। সমবায় আন্দোলন এদেশের গ্রামীণ অর্থনীতির একটা প্রাণ শক্তি ছিল, আমরা নতুন করে একে সচল করতে চাই। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমৃদ্ধি নিশ্চিতে 5 বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে সরকার। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। আগামী দিনের কর্মপরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন, এবং একটি কল্যাণ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। এসডিজি ভিলেজ প্রোগ্রামের মাধ্যমে সরকারের নির্বাচনী অঙ্গীকার একটি আন্তর্জাতিক স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে গড়ে উঠবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামেও এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। রুদ্র রফিক, RTV, ঢাকা। এসডিজি ভিলেজ হেফাজতে নির্যাতন, মৃত্যু বা গুম রোধে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা বা এনপিএম ইউনিট গঠনের বিধান রেখে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিসা নীতিমালা 2026-এর খসড়া এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এসব আহ্বান জানানো হয়। ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন শাকিলা করিম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী জানান, খুব ভালো ইতিবাচক আলোচনা হয়েছে। আমি খুবই আনন্দ যে ওনার সঙ্গে আমার দেখা হলো
আর ফার্স্ট একদম দেখা হওয়ার সাথে সাথে এমনি মনে হয়নি যে প্রথমবার আমি ওনার সঙ্গে দেখা করছি। এরপর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন ভারতের হাই কমিশনার। পরে জানান প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি না। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই যে ভালো সম্পর্ক। পরে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের সাক্ষাতের বিষয়ে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। শহীদ হাদির সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সব কিছু তাদের দিয়েছে। এই বিষয়টি এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয় এবং আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করে। শেখ হাসিনার কর্মকাণ্ডকে বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রীয় কাঠামোর প্রতি সব দেশের শ্রদ্ধাশীল থাকার প্রত্যাশার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। তার যদি কিছু বক্তব্য থাকে, আত্মপক্ষ সমর্থনের কিছু থাকে, সেটা আদালতে বলবে। তো 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দিকে, এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স, বিএমস্টেক। এই পার্থক্যটা আপনারা বুঝবার চেষ্টা করেন। শাকিলা করিম, RTV, ঢাকা। নির্বাচনী সহিংসতা নয়, ভারত থেকে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের শিকার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর সিরড্যাপ মানবাধিকার সংস্থা অধিকার এর নির্বাচন সহিংসতা পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সেমিনারে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, মানসিকতার পরিবর্তন না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আইনের শাসনের জন্য আইন মানা জরুরি বলেও মন্তব্য তার। ওসমান হাদি কি কোনো পলিটিক্যাল সহিংসতার শিকার? এটা তো একবারে স্পষ্ট করে দিয়েছে পার্শ্ববর্তী একটি দেশ, এবং তারা নিজেরা আত্মস্বীকৃতভাবে বলেছে যে তাদের পলিসি মেকাররা দায়ী। বলছেন কে? আরেকজন সাবেক মুখ্যমন্ত্রী বলছেন যে এটা যে তারাই যে করেছে। একজন মুখ্যমন্ত্রী, সে তো দেশের শাসক গোষ্ঠীর একজন, সে প্রকাশ্যে সে জিনিসটা বলে দিয়েছে। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের রাষ্ট্রপতি পদে মনোনীত এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জোটের নেতারা। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় জোটের অংশীদাররা সকালে আগারগাঁও নির্বাচন ভবনে যান। তারা প্রধান নির্বাচনী কর্মকর্তার প্রতিনিধি ইসির জ্যেষ্ঠ সচিবের কাছ থেকে ফর্ম সংগ্রহ করেন। এরপর গণমাধ্যম কর্মীদের হামিদুর রহমান আজাদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রার্থী দিয়েছে জামাত এনসিপি জোট। তিনি বলেন, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে তাদের প্রার্থী জয়ী হতেন। রাষ্ট্রের সাথে, জনগণের সাথে যে দ্বিচার এটা তো করেছে, আমরা সেটা জাতির সামনে আনতে চাই। আমরা একটা জুলাই সনদ করেছি সবাই মিলে, সেটার উপর একটা আদেশ হয়েছে, সে আদেশের উপর গণভোট হয়েছে। সে গণভোটের রায়টা, জনগণের রায়টা বিএনপি বাস্তবায়ন করে নাই। জুলাই আন্দোলনকারীদের উপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন বন্ধে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে সরাসরি নির্দেশ দিয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন একটি কল রেকর্ড আজ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। অপরাধ ও হত্যাযজ্ঞের তথ্য আড়াল করতেই আওয়ামী লীগ সরকার এমনটা করেছিল দাবি প্রসিকিউশনের। আইনজীবীরাও বলছেন এটা ছিল সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। জিএম মাহমুদের রিপোর্ট। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়,
ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। 24 জুলাই আগস্টে আন্দোলনকারীদের উপর হামলার সংবাদ প্রচার করলে টেলিভিশন বন্ধে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে এভাবেই নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে কল রেকর্ড মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের চতুর্থ দিনে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই কল রেকর্ডই প্রমাণ করে তৎকালীন সরকারের চাপে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারেনি, জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম। জুলাই আন্দোলনে সরকার যে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে, তার তথ্য গোপন করার জন্য ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করেছিল। এটাই একটা সিস্টেম ক্রাইম। তিনি আরো বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আন্দোলনকারীদের হত্যা করতে এবং লাশ গুম করতে নির্দেশ দিয়েছেন এমন কল রেকর্ডও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। তাপস সাহেবের সাথে শেখ হাসিনার বক্তব্য, যেখানে উনি বলছেন, আমি লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা দিয়েছি, এখন যেখানে পাবে সোজা গুলি করবে, কিল দেম অ্যান্ড হাইড দেয়ার ডেড বডিজ। এদিকে গণমাধ্যমের উপর কোনো সরকারের এ ধরনের চাপ সংবিধান ও আইনের সম্পূর্ণ পরিপন্থী বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। গণমাধ্যমের স্বাধীনতা, বলার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এটা তো আমাদের সংবিধানেই বলা আছে, এটা আমার মৌলিক অধিকার। এই নির্দেশনার সাথে যারা জড়িত, অবশ্যই এগুলা সবকিছু বিচারের আওতায় আনা উচিত। গণতান্ত্রিক চর্চার ভিত্তি উন্নত ও বিকাশ ঘটাতে বর্তমান সরকার যেন গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে এমন পরামর্শও দেন তিনি। বাধা যদি দেয়া হয় তাহলে কিন্তু আবার কিন্তু গভর্নমেন্ট ফ্যাসিস্টে রূপান্তরিত হবে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও ব্যবসায়ী এস আলম সহ 38 জনের বিরুদ্ধে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, 2017 সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিট নেট লিমিটেড এর ঋণ সীমা 100 কোটি টাকা থেকে বাড়িয়ে 500 কোটি টাকা করা হয়। পরে ওই ঋণের বিপুল অর্থ অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করে চক্রটি। মামলায় ইসলামী ব্যাংকের সাবেক 3 ব্যবস্থাপনা পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামও রয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 17 বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের 3 জন এবং রাজশাহীতে 1 জন। এই ঘটনায় আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। প্রধান উপার্জনক্ষম ব্যক্তিদের এমন আকস্মিক মৃত্যুতে নিহতদের পরিবার ও পুরো এলাকায় চলছে শোকের মাতম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কারখানায় দাহ্য ফোম ও কাপড় থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ঘন ধোঁয়ার কারণে ভেতরে আটকা পড়ে ঘটে মর্মান্তিক এ প্রাণহানি। খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহগুলো উদ্ধার করে। মৃত্যুর খবরে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সচ্ছলতা ফেরাতেই সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন দেশের অর্থনীতিতে অবদান রাখা এ রেমিটেন্স যোদ্ধারা। রোববার সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এই দুর্ঘটনা খবর নিশ্চিত করা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে। তার বাবা প্রতিবন্ধী এবং তার ছোট ভাইও দৃষ্টি প্রতিবন্ধী। তাদের উপার্জন ক্ষমতা কেই নেই। 2 ভাই ছিল, 2 ভাই মারা গেছে। তাদের পরিবারের দেখভাল করার জন্য কিছু কেউই নেই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সময় তার মায়ের কাছে একটি শেষ ভয়েস দেওয়া যায় যে মা ফোন ধরে না কেন। কিস্তির থেকে টাকা তুলে নিয়ে বিদেশে গেছে, ঋণপাতি কিছু শোধ করতে পারেনি। ঋণ শোধ করার জন্য তার বাবা, মা এবং তার বোন গার্মেন্টসে কাজ করতো।
করে ঋণ টিন শোধ করতে পারেনি, এখনো অনেক ঋণ আছে। সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। লামিয়া তানজির মাহমুদ, RTV। সূচি অনুযায়ী আগামী 1 সেপ্টেম্বর থেকে দেশটির মাঠে গড়ানোর কথা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। সময় বাকি 3 সপ্তাহেরও কম। তবে বাংলাদেশে ভারতের বহুল প্রতীক্ষিত এই সফরটি হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পুরো বিষয়টি এখন নির্ভর করছে ভারত সরকারের সবুজ সংকেতের উপর। বিস্তারিত কাজী মাহিম হাসানের রিপোর্টে। কাগজে কলমে সময় বাকি 3 সপ্তাহেরও কম। সূচি অনুযায়ী আগামী 28 আগস্ট ঢাকায় পা রাখার কথা ভারতীয় ক্রিকেট দলের। 1 সেপ্টেম্বর থেকে 3টি করে ওয়ানডে ও 3টি টি-20 লড়াইয়ে মাঠে নামার কথা 2 চিরপ্রতিদ্বন্দ্বী দলের। তবে ভারতের চূড়ান্ত সম্মতি না পাওয়ায় ঝুলে গেছে পুরো সিরিজের ভাগ্য। 2024 সালে প্রস্তাবিত সিরিজটি এরই মাঝে 2 দফায় পিছিয়েছে ভারত। এবার BCCI সাফ জানিয়ে দিয়েছে অনুমতির জন্য তারা সম্পূর্ণ তাকিয়ে আছে নিজেদের সরকারের দিকে। দিল্লির রাজনৈতিক সমীকরণ ও দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক অস্বস্তির ছায়া এবার সরাসরি আছড়ে পড়েছে ক্রিকেট আমোদে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজের ওপর। হঠাৎ এই অনিশ্চয়তার নেপথ্যে রয়েছে সাম্প্রতিক ভূরাজনীতি। বাংলাদেশের নির্বাচনের পর দুই দেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্কের বরফ গলার আভাস দিয়েছিল। তবে সাম্প্রতিক দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে ঘিরে পরিস্থিতি নতুন করে ঘোলাটে হয়ে ওঠে। ভারত সরকারের এই দোটানায় হাত গুটিয়ে বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজটি সফল করতে সরকারি পর্যায়ে বৈঠক করেছে বিসিবি। তবে শেষ পর্যন্ত ভারত সরকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বহুল প্রতীক্ষিত এই সিরিজের ভাগ্য। কাজী মাহিম হাসান, RTV। হকির জনপ্রিয়তা ফেরাতে দায়িত্ব নিয়েই নিয়মিত ঘরোয়া লীগ আয়োজন ও তৃণমূলে খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটি। প্রথম সাধারণ সভা শেষে এ কথা জানান সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। সোমবার ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সভাপতিত্বে তেজগাঁয়ের ফাল্কন হলে অনুষ্ঠিত সভায় কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন, হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিম্মি সহ অন্যান্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। হকি লিজেন্ড প্রয়াত আব্দুস সাদিকের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর দেশের হকির মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে 3 মাসের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিয়েও আলোচনা হয়। বিভিন্ন সাব কমিটি অনুমোদন হয় সভায়। যেমন ক্রিকেটের টি-20, সো 5-a-side হকি ইজ দ্য নিউ টি-20 ইন হকি। সো ওইভাবে উনি বলেছে যে আমার যেহেতু সরকারি জেলা বিভাগগুলিতে অনেক মাঠ পড়ে আছে, সরকার থেকে আমাদেরকে টার্ফ দিবে এবং আমরা ওই সব জায়গায় টার্ফ প্রতিস্থাপন করব এবং পুরো বাংলাদেশে হকি খেলাটা ছড়িয়ে দিতে হবে। কারণ আমরা এখন শুধুমাত্র কিন্তু বিকেএসপি নির্ভর হয়ে গেছি। আগে একটা সময় আরমানিটোলা, ফরিদপুর, খাগড়াছড়ি, রাজশাহী সব জায়গা থেকে হকি প্লেয়ার আসতো। সেই জিনিসটা আমাদের আবার করতে হবে। তৃণমূল থেকে যদি খেলোয়াড় উঠে না আসে, লং টার্ম ডেভেলপমেন্ট ইজ নট পসিবল। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এসএসসি সমমান পরীক্ষায় ফল বিপর্যয়, 19 বছরের মধ্যে সর্বনিম্ন পাস, কমেছে জিপিএ 5, 312 প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য। আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক ও কল্যাণের, বললেন প্রধানমন্ত্রী। 1.5 দশকের ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার। শেখ হাসিনাকে দ্রুত ফিরে দিতে দিল্লিকে ঢাকার আহ্বান, 2 দেশের মধ্যে সুসম্পর্ক চান মোদি, জানালেন হাই কমিশনার। জুলাই আন্দোলনে সংঘাতের খবর দিলেই টেলিভিশন বন্ধের নির্দেশ ছিল ওবায়দুল কাদেরের, আরাফাতের সঙ্গে কল রেকর্ড ট্রাইব্যুনালে। এবং সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও এস আলমের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের মামলা, 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।